বলো তো দেখি, তোমার বাবার ভাইয়ের ছেলে তোমার কে হয়? এরকম টাইপেরই কোশ্চেনই আসতে চলেছে আগামী পরীক্ষায়। এই সমস্ত কোশ্চেনগুলো খুব দ্রুত করতে গেলে আজকের ক্লাসটা অবশ্যই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক আজকের ক্লাস, ব্লাড রিলেশন। তবে শুরু করবার আগে একটা ছোট্ট ইনফরমেশন জানিয়ে রাখি, আমাদের কিন্তু 6.0 ব্যাচ শুরু হচ্ছে। 6.0 জিরো টু প্রো 6.0 শুরু হচ্ছে। কোথায় হবে? ইওর স্টাডি অ্যাপটা হবে। ইওর স্টাডি অ্যাপটা জানি ডাউনলোড প্লে স্টোরে আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করো, অ্যাপটা ফার্স্টে ভিজিট করো। প্লাস এইগুলো হচ্ছে 0 2 Pro 6.0, 0 2 Pro ইংলিশ 6.0, 0 2 Pro জিকেজিএস 6.0, 0 2 Pro রিজনিং 6.0, যেখানে কিন্তু আমি আছি। 0 2 কম্বো স্পেশাল, অর্থাৎ এই সবকটা ব্যাচ মিলিয়েই একটা কম্বো স্পেশাল। জেনারেল সায়েন্স 6.0, যেটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রেলওয়ে পরীক্ষার জন্য। রেলওয়ে ফাউন্ডেশন, যারা রেলে ভর্তি হতে চাইছো, এসএসসির জন্য এসএসসি ফাউন্ডেশন, আর যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আছে তারা পুলিশ ফাউন্ডেশন 2026। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তাহলে দেখো, শুরু করতে চলেছি ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক। কিন্তু কোশ্চেন করবার আগে আমাদের কিছু থিওরি জেনে নিতে হবে। তার কারণ প্রতিটা কোশ্চেনই আমরা ডায়াগ্রামের মাধ্যমে সলভ করব, মানে ছবির মাধ্যমে সলভ করব। কিন্তু সেই ছবিতে কিছু কিছু চিহ্ন আমরা ব্যবহার করব। কিভাবে সেই চিহ্ন ব্যবহার করছি চলো দেখে নিই। তাহলে আমরা ফার্স্ট আমাদের লাগতে হবে যে সাইন কনভেনশন, SIGN, সাইন কনভেনশন মানে কি আমরা ইউজ করব, কি চিহ্ন ইউজ করব সেটাতে আমরা ইউজ করব। যদি বলে যে আমাদের পুরুষকে নির্বাচন করতে হবে, অর্থাৎ এ একটা ছেলে, ছেলে হচ্ছে আমাদের পুরুষ। এই যে ছেলে বা বাবা, এরা তো পুরুষ হয়। একে আমরা কি করে ছবিতে বুঝতে পারবো যে এ ভদ্রলোকটা একটা পুরুষ হবে? যখন পুরুষ হবে সেই পুরুষের মাথায় আমরা কি দেব? পুরুষের মাথায় আমরা দেব হচ্ছে প্লাস দিয়ে এরকম গোল চিহ্ন। আচ্ছা, যদি মহিলা হয়, মহিলার মাথায় আমরা কি দেব? মহিলার মাথায় দেব এবং হচ্ছে মাইনাস। তাহলে পুরুষ আর মহিলা হয়ে গেল। এরপরে আছে ভাই বা বোনের সম্পর্ক। এই ভাই বা বোন মানে কিন্তু নিজের ভাই বা নিজের বোন, কাকাতুতো, মাসতুতো, পিসতুতো ভাই, এইগুলো কিন্তু আমি বলছি না। নিজের ভাই বা নিজের বোন, অর্থাৎ একটা বাবা মায়ের দুটো যদি সন্তান হয়, সেই দুটো সন্তানের মধ্যে যা রিলেশন হবে, হয় তারা দুজন ভাই হবে, হয় তারা দুজন বোন হবে, হয় একজন ভাই হবে একজন বোন হবে। এদের দুজনের মধ্যে যে সম্পর্কটা আমরা কিভাবে দেখাবো, সেইটা হচ্ছে ভাই অথবা বোন। এই ভাই অথবা বোনের মধ্যে দেখাবো হচ্ছে এই ডাবল অ্যারো, এই দুটো সমান চিহ্ন দিয়ে অ্যারো চিহ্ন। এটা হয়ে গেল। এরপরে হচ্ছে স্বামী স্ত্রী, অর্থাৎ এ হচ্ছে বিয়ের স্বামী বা এ হচ্ছে বিয়ের স্ত্রী, এটাকে দেখাবো হচ্ছে ক্রস চিহ্ন দিয়ে, স্বামী স্ত্রীর সম্পর্ক। ঠিক আছে। আর এরপরে আছে আপার জেনারেশন, আপার জেনারেশন আর লোয়ার জেনারেশন। এটার মানেটা কি স্যার? আপার জেনারেশন আর লোয়ার জেনারেশন। আপার জেনারেশন, আপার মানে কি? ওপরের জেনারেশন। তোমার ওপরের জেনারেশন কে আছে? তোমার বাবা, তোমার মা, তোমার ওপরের জেনারেশন। তোমার বাবার ওপরের জেনারেশন কে আছে? তার বাবা বা তার মা। তোমার মায়ের ওপরের জেনারেশন কে আছে? তার বাবা বা তার মা। মানে তোমার বাবার বাবা, এরকম যদি জেনারেশন দেয় তখন ওপর যাবে। আর লোয়ার জেনারেশন মানে তোমার ছেলে, লোয়ার জেনারেশন, তোমার থেকে নিচে আছে লোয়ার জেনারেশন। ঠিক আছে। তাহলে লোয়ার জেনারেশন বললে গেলে আমরা এই দেখাবো, আর আপার জেনারেশন হচ্ছে আমার এরকম দেখাবো। অর্থাৎ ওপরের দিকে অ্যারো মানে আপার জেনারেশন, লোয়ার জেনারেশন মানে তলার দিকে অ্যারো হচ্ছে আমার লোয়ার জেনারেশন। তাহলে বুঝে গেলে এটা হচ্ছে আমাদের সাইন কনভেনশন, এছাড়া আর কিছুই নয়। তাহলে আর একটু স্পষ্ট করে বোঝাই জিনিসটা। বলে দিয়েছে কোনো একটা সেন্টেন্স, এ ইজ দ্য ব্রাদার অফ বি। এটাকে যদি বাংলায় করি তাহলে হলো এ হলো বিয়ের ভাই। এই জিনিসটাকে আমরা কি করে ছবির মাধ্যমে দেখাবো? ডায়াগ্রামের মাধ্যমে। বলে দিচ্ছে এ ইজ দ্য ব্রাদার অফ বি, বা এ হলো বিয়ের ভাই। তার মানে ভাইটা কে এখানে? এটা ভাই। কার ভাই? বিয়ের ভাই। তার মানে এ ডাবল অ্যারো বি এবং এর মাথায় আমি প্লাস চিহ্ন দেব। স্যার বিয়ের মাথায় কিছু দেব না? না, বিয়ের মাথায় কিছু দেব না। শুধুমাত্র এই সেন্টেন্সটুকু পড়ে আমি বিয়ের জেন্ডার আমি বলতে পারবো না, বিয়ের লিঙ্গ আমি নির্ধারণ করতে পারবো না যে বি আমার পজিটিভ হবে না নেগেটিভ হবে। তার কারণ বি যদি বোন হয় সেও একে ভাই বলে ডাকবে, বি যদি ভাই হয় সেও একে ভাই বলেই ডাকবে, ভাই বা দাদা বলেই ডাকবে। তুমি যদি নিজে মেয়ে হও, তোমার ভাই বা দাদাকে
তুমি দাদা বলেই ডাকবে অথবা ভাই বলেই ডাকবে। তুমি যদি ছেলে হও তোমার ভাই বা দাদাকে তুমি ভাই অথবা দাদা বলেই ডাকবে, অন্য কিছু নামে ডাকবে না। তার মানে এখানে বলে দিয়েছে এ ইজ দ্য ব্রাদার অফ বি, তার মানে এ হলো বি এর ভাই, এ প্লাস বি। এর মাথায় প্লাস হবে, বি এর মাথায় কিছু চিহ্ন হবে না। স্যার বি এর মাথায় কিছু চিহ্ন হবে কি হবে না সেই সম্বন্ধে জানতে গেলে পুরো আরো বি এর সাথে সম্পর্ক দরকার, সেটা এখানে দেয়নি। শুধুমাত্র এই লাইনটুকু পড়ে আমরা এটুকুই নির্বাচন করতে পারবো। এরপরে যদি আমি বলি, এটা গেল 1 নম্বর স্টেটমেন্ট। 2 নম্বর স্টেটমেন্ট, এ ইজ দ্য সিস্টার অফ বি, বা এ হলো বি এর বোন। তার মানে এখানে বোনটাকে, এখানে বোনটাকে, এটা হচ্ছে বোন, তার মানে এর মাথায় মাইনাস হবে, এই হচ্ছে বি, এইখানে বি এর মাথায় কিছু হবে না। ঠিক আছে, তাহলে কি বলে দিয়েছে, এ হলো বি এর বোন, তাহলে এর মাথায় মাইনাস, বি এর মাথায় কিছু নয়, কেন কি এটা বোন বলে দিয়েছে, বিটা এখানে কিছুই বলেনি। নেক্সট জিনিস, এ ও বি হলো দুই বোন, এরকম যদি স্টেটমেন্ট থাকে, অথবা এ ও বি হলো, এ ও বি হলো দুই ভাই, যদি এরকম স্টেটমেন্ট থাকে তখন আমরা কি লিখব, যদি এ আর বি দুটোই বোন বলে দিয়েছে তার মানে এ ডাবল অ্যারো বি দুটোই আমার বোন, এ ডাবল অ্যারো বি দুটোই আমার প্লাস। তার মানে আশা করি বুঝতে পারলে। তাহলে ভাই বোনের সম্পর্ক পুরোপুরি শেষ। এবার চলে আসি আপার জেনারেশন লোয়ার জেনারেশন। 4 নম্বর স্টেটমেন্ট বলে দিয়েছে এ হলো বি এর বাবা, যদি এরকম বলে, বা ইংরেজিতে এ ইজ দ্য ফাদার অফ বি, যদি এরকম বলে তাহলে কি করব, এ ইজ দ্য ফাদার অফ মানে এ হলো বি এর বাবা, এটা কার বাবা, এটা হলো বি এর বাবা, বি এর ওপরের জেনারেশন বাবা। এখানেও তেমনি বি এর মাথায় কিছু হবে না, তার কারণ হচ্ছে বিটা মেয়েও হতে পারে ছেলেও হতে পারে। বি যদি মেয়ে হয় সেও তার বাবাকে বাবা বলেই ডাকবে, বি যদি ছেলে হয় সেও তার বাবাকে বাবা বলেই ডাকবে। তাই বি এর আমি জেন্ডার ঠিক করতে পারবো না, কিন্তু এর জেন্ডার আমি পুরোপুরি স্পষ্ট, তার কারণ বলে দিচ্ছি এ হলো বি এর বাবা। 5 নম্বর, যদি বলে দেয় এ হলো বি এর মা, এ হলো বি এর মা, বা এ ইজ দ্য মাদার অফ বি, যদি এরকম বলে একই সিস্টেম, এ মা হচ্ছে কার মা, বি এর মা, কারণ কি এর মা বলে দিয়েছে, এ হলো বি এর মা। বি আবার একই জিনিস, বিটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, নিজের ছেলে বা নিজের মেয়ে তার মাকে মা বলে ডাকবে, অন্য নামে কিছু ডাকবে না, তাই না। 6 নম্বর, যদি বলে দেয় তাহলে মা হয়ে গেল, আপার জেনারেশন হয়ে গেল। এইবার আর একটা, এ হলো বি এর ছেলে, মানে এ ইজ দ্য সন অফ বি যদি বলে, অথবা এটা কত নম্বর ছিল, 6 নম্বর, এ ইজ দ্য ডটার অফ বি, বা এ হলো বি এর মেয়ে। তাহলে কি হবে, ছেলে, তার মানে লোয়ার জেনারেশন, লোয়ার জেনারেশন মানে তলায়ের দিকে, তাহলে এ হলো বি এর ছেলে, এ ইজ দ্য ডটার, এ ইজ দ্য সন অফ বি, তার মানে বি এখানে আছে, বি এর ছেলে হচ্ছে এ, এইটা হবে, আর বি এখানে আছে, বি এর মেয়ে হচ্ছে এ, এইটা হবে। এক্ষেত্রেও আমি বি এর জেন্ডার বলতে পারবো না, তার কারণ বি বাবা মা দুটোই হতে পারে, তাই না। বাবা যদি হয় বাবার মেয়েও হবে এ, মা যদি হয় মার মেয়েও হবে এ। এখানেও তেমনি বাবা যদি হয় বাবার ছেলে হবে এ, মা যদি হয় মার ছেলে হবে, মার মেয়ে ছেলে হবে এ। তাহলে বি বাবা অথবা মা, বি ছেলে অথবা মেয়ে দুটোই হতে পারে। এরপরে চলে আসি লাস্ট সেন্টেন্স এবং ভেরি এক সেন্টেন্সে। তার মানে এতক্ষণ যতগুলো আমি সেন্টেন্স পড়ালাম
এরকম টাইপের সেন্টেন্সই তোমাদের কাছে আসবে। এই সেন্টেন্স থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে একটা সেন্টেন্স থেকে শুধুমাত্র আমরা একজনের লিঙ্গই নির্ধারণ করতে পারি, শুধুমাত্র যদি বলে দেয় এ ও বি দুই বোন বা এ ও বি দুই ভাই, এটা যদি না বলে দেখা থাকে তাহলে বাকি সমস্ত কটা সেন্টেন্স থেকে আমরা যে কোনো একজনের লিঙ্গই নির্ধারণ করতে পারছি। এরপরে চলে আসি, এ হলো বিয়ের স্বামী বা এ হলো বিয়ের স্ত্রী, বা ইংরেজিতে বললে এ ইজ দ্য হাজবেন্ড অফ বি, বা আর ইংরেজিতে বললে এ ইজ দ্য ওয়াইফ অফ এ বি। তাহলে দেখো এখান থেকে এ হলো বিয়ের স্বামী, আর স্বামীটা কে? এটা স্বামী, তার মানে এটা পজিটিভ। আর তার সাথে কি হয়, এটা যদি পজিটিভ হয়, এ পজিটিভ, আর কি চিহ্ন হবে? গুণ চিহ্ন, তার কারণ স্বামী স্ত্রী বি বলে দিয়েছে। শুধুমাত্র এক্ষেত্রেই এইখানে আমরা বিটাকে নেগেটিভ একসাথে বলে দিতে পারি, তার কারণ একজন স্বামী, আমরা যারা কোশ্চেন ফেস করব, একজন স্বামী অলওয়েজ একজন স্ত্রীকে বিয়ে করবে, একজন ছেলে অলওয়েজ একজন মেয়েকে বিয়ে করবে। বর্তমান যুগে যেমন ছেলে ছেলের মধ্যে বিয়ে হচ্ছে, মেয়ে মেয়ের মধ্যে বিয়ে হচ্ছে, এই সমস্ত ক্যাটাগরি আমরা আমাদের পরীক্ষার মধ্যে ধর্তব্যের মধ্যে আসবো না। ঠিক আছে, চলো। এ হলো বিয়ের স্ত্রী, এ ইজ দ্য ওয়াইফ অফ বি, তাহলে এ যদি ওয়াইফ হয় অলরেডি বি তার হাজবেন্ড হবে। তাহলে আশা করি আমাদের যে থিওরিটা আছে মোটামুটি পরিষ্কার। এইবার চলো আমাদের প্রশ্ন কি কি আছে। চলো, ফার্স্ট প্রশ্ন আমাদের কি বলে দিয়েছে? বলে দিয়েছে রাম হ্যাজ এ ব্রাদার অফ অনিল, রাম ইজ দ্য সন অফ গোপাল, অনিলা ইজ দ্য গোপালস ওয়াইফ, নন্দু ইজ দ্য গোপালস ফাদার, হাউ ইজ অনিল রিলেটেড টু নন্দু। এটা কোথায় এসছে? এনটিপিসি 2021 সালে এসছে, অর্থাৎ প্রিভিয়াস যে এনটিপিসিটা হয়েছিল শিফট টু স্টেজ ফার্স্ট, মানে এই ডেটটাও বলে দিয়েছে। এই ডেটটা যদি তুমি ফেলো দেখবে এই কোশ্চেনটা বলে দিয়েছে। কি বলে দিয়েছে? রাম হ্যাজ এ ব্রাদার অফ অনিল, রামের একটা ভাই আছে যার নাম হচ্ছে অনিল। তাহলে রামের একটা ভাই আছে, তাহলে রামের একটা ভাই আছে যার নাম অনিল, তাহলে অনিলের প্রথমে মাস প্লাস হবে, এবং রামকে দেখে মনে হচ্ছে এটা প্লাসই হবে। ঠিক আছে, রাম হলো গোপালের ছেলে। আরে ভাই, গোপালের ছেলে যখন বলে দিয়েছে, গোপাল কি নামটা শুনে প্লাসই মনে হচ্ছে, গোপাল। আচ্ছা, গোপালের ছেলে যদি রাম হয় তাহলে এখান থেকে স্পষ্ট এই লাইনটা থেকে তাহলে গোপালের আরেক ছেলের নাম অনিল, তাহলে লিখে দিতেই পারো গোপালের দুই ছেলে রাম এবং অনিল হয়ে গেল। এবার বলে দিয়েছে অনিলা ইজ দ্য গোপালস ওয়াইফ, তার মানে কি গোপালের একটা বউ আছে তার নাম হচ্ছে অনিলা। আচ্ছা, বউ যদি হয় এটা, তার মানে এখান থেকে স্পষ্ট গোপালের যদি দুই ছেলে হয়, গোপালের স্ত্রী হচ্ছে অনিলা, তাহলে অনিলারও এই দুই ছেলে, তাই না? তাহলে রাম আর অনিলের বাবা হচ্ছে গোপাল, রাম আর অনিলের মা হচ্ছে অনিলা। এতগুলো ডায়াগ্রাম আমরা পাচ্ছি, এতগুলো ডিসিশন আমরা মেক করতে পারছি। তাহলে আস্তে আস্তে কি জানতে চেয়েছে, আস্তে আস্তে দিকে করবো। বলে দিয়েছে তাহলে নন্দু হলো গোপালের বাবা, গোপালের বাবা হচ্ছে নন্দু। আমি দেখো নন্দু কিন্তু আমার গোপালের বাবা, অনিলার বাবার কিন্তু নয়, অনিলার কিন্তু শ্বশুর হয়। শ্বশুর মানে তো জানো, তোমার হাজবেন্ডের বাবা বা তোমার স্ত্রীর বাবা, সেটাকে তোমার শ্বশুর বলা হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় ফাদার ইন ল। ইংরেজিতে বলা হয় ফাদার ইন ল, বাংলায় বলে শ্বশুর। শ্বশুর মনে হচ্ছে তোমার হাজবেন্ডের বাবা অথবা তোমার ওয়াইফের বাবা, সেটা হচ্ছে শ্বশুর। তাহলে এইখানে নন্দু যে অনিলার শ্বশুর মানে হাজবেন্ডের বাবা। এবার বলে দিয়েছে তাহলে হাউ ইজ অনিল, এই অনিল রিলেটেড টু নন্দু, তার মানে অনিলটা নন্দুর কে হয়? অনিলটা নন্দুর কে হবে বলো দেখো? ছেলের ছেলে হবে, ছেলের ছেলে হবে। এখানে কিন্তু অনিলটা বলেছে, হাউ ইজ অনিল রিলেটেড টু বান্দিল, তাহলে অনিলের সাথে নন্দুর সম্পর্ক কি? অনিল নন্দুর কে হয়? অনিল কে হচ্ছে? অনিল হচ্ছে নন্দুর ছেলের ছেলে, তাহলে সন সন, অপশন ডি হবে অ্যান্সার। এখানে কিন্তু ফাদার্স ফাদারের অপশন আছে,
ফাদার্স ফাদার্স অপশন আছে, এখানে কিন্তু বলেনি নন্দু অনিলের কে হয়। যদি আমাকে বলতো নন্দু অনিলের কে হয় তাহলে লিখতাম বাবার বাবা অর্থাৎ ফাদার্স ফাদার। আর আমাকে এখানে প্রশ্ন জানতে চেয়েছে লাস্ট লাইনে অনিলটা নন্দুর কে হয়, লিখবো সন সন। এই ব্লাড রিলেশনে আমি একটা কথা বলে রাখছি, এইখানে এমন দুটো অপশন তোমাদের মধ্যে গোলাবে যে দুটো অপশনই হতে পারে। এইখানে কিন্তু দুরকম উত্তরই হতে পারে। যদি আমাকে জিজ্ঞেস করতো, আমাকে প্রশ্নে বলে দিয়েছে অনিলটা নন্দুর কে হয়, আমাকে প্রশ্নে জানতে চাইনি নন্দুটা অনিলের কে হয়। যদি জানতে চাইতো নন্দুটা অনিলের কে হয় তখন আমি লিখতাম ফাদার্স ফাদার। এখানে জানতে চেয়েছে অনিলটা নন্দুর কে হয়, তাহলে লিখবো হচ্ছে সনস সন। ওকে, নেক্সট কোশ্চেন। আশা করি ইতিমধ্যে অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে নিশ্চয়ই সবার মোবাইলে। চলে অ্যাপটা ভিজিটও হয়ে গেছে, কে কোন ব্যাচ নেবে ঠিক করে ফেলেছো। এইবার দেখে নিই আমাদের ব্যাচের কি কি সুবিধা আছে। তোমাদের ছোটবেলায় কোনোদিন যদি ঘাটতি অপূর্ণ থাকে সেই ঘাটতিকে পূর্ণ করবার দায়িত্ব হচ্ছে আমাদের। গত 3-4 বছরে যে সমস্ত কোশ্চেন এসছে বিভিন্ন পরীক্ষায়, সেই সমস্ত পরীক্ষার কোশ্চেনগুলোকে নিয়ে অ্যানালাইজ করে সেই প্যাটার্ন অনুযায়ী তোমাদের পড়ানো হবে। আর এই যে ক্লাসগুলো হবে এই সমস্ত এক্সাম কভার হবে, লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস মানে যতবার খুশি একটা ভিডিও দেখো। ধরো তুমি লাইভ ক্লাস করলে, লাইভ ক্লাস করার পরে সেটা রেকর্ডেড সেকশনে চলে যাবে, সেই ভিডিওটা তুমি যতবার খুশি দেখো, সে তোমার ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে তুমি দেখতে পারবে। সাথে থাকছে পিডিএফ, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং প্র্যাকটিস সেট, প্রাইভেট ডাউট সলভ। তোমাদের যতগুলো ডাউট থাকবে পড়াতে পড়াতে তো আমি তো ক্লিয়ার করে দেবই। প্লাস আরও একটা বলে দিচ্ছি, তোমাদের যদি অন্য কোনো জায়গায় যদি কোশ্চেন আটকে যায় সেই কোশ্চেনগুলোকে আমাদের এখানে ডাউট ফোরাম আছে, সেখানে পাঠিয়ে দিলে তোমরা সলভ পেয়ে যাবে। তাহলে চলো দেখা হচ্ছে 5th জানুয়ারি, কেন কি আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে 5th জানুয়ারি। তাই সুযোগ হাতছাড়া করো না। আর যে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে, যে কোনো ব্যাচ যদি আমাদের এখান থেকে পারচেস করতে হয় তাহলে সেই নাম্বারে কিন্তু তোমরা কল করে নিও। তাহলে চলো শুরু করেছি পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন এসছে কিন্তু এসএসসি সিএইচএসএল থেকে। এসএসসি সিএইচএসএল এ বলে দিয়েছে ভি হলো পি এর মা। তাহলে ঝটঝট লেখো, ভিটা কার মা? ভিটা হচ্ছে আমার পি এর মা। ভিটা কার? ভিটা পি এর মা। পি হলো কে এর ভাই। পি কার ভাই? পিটা হচ্ছে আমার কে এর ভাই। তারপরে দিচ্ছে এন হলো কে এর ভাই। এনটা কার ভাই? এনটা হচ্ছে কে এর ভাই। ঠিক আছে, পরপর। এবং তার একমাত্র সন্তান হলো টি। তার মানে এন এর একমাত্র সন্তানকে, এন এর একমাত্র সন্তান হলো টি। এবার টি এর কিন্তু জেন্ডার আমি জানি না, কারণ কি সন্তান বলে দিয়েছে, সন্তানের আমরা জেন্ডার জানতে পারি না, কোনো ছেলে বা মেয়ে কিন্তু বলেনি। বলে দিয়েছে কে হলো এইচ এর একমাত্র নাতনি। তাহলে কেটাকে নাতনি যখন বলে দিয়েছে মাইনাস, কার নাতনি? এইচ এর একমাত্র নাতনি, তাহলে এইচ হচ্ছে এখানে থাকবে, এইচ এর জেন্ডারও জানি না। এবার আমাকে বলে দিয়েছে যে হাউ ইজ কে রিলেটেড টু টি। কেটা টি এর কে হয়? দেখো টি এর বাবার বোন হয়, টি এর বাবা তার বোন, তার মানে অ্যান্সার হবে ফাদার সিস্টার, বাবার বোন। তাহলে হয়ে গেল, কোশ্চেন সলভড। চলো দেখা যাক কি আছে। সিজিএল এ কোশ্চেন দিয়েছে, প্রথমে এনটিপিসি রেখেছি, সিএইচএসএল রাখলাম, সিজিএল এ দেখো একই টাইপ। জি হলো এফ এর ভাই। জি কার ভাই? জি হচ্ছে এফ এর ভাই। এবার বলে দিচ্ছে ই হলো কে এর বাবা। ই কে এর বাবা। দেখো আমার জি এফ এর ভাই, ই কে এর বাবা, এই জায়গাটা আমি বসাতে পারছি না। যখনই বসাতে পারবো না, তখন আলাদা একটা ডায়াগ্রাম এঁকে নেবো, এর সাথে জুড়বো না, আলাদা আর একটা জায়গায় ডায়াগ্রাম নিয়ে নেবো। কি লিখেছি? ই হলো কে এর বাবা। ই কার বাবা? ই হচ্ছে আমার কে এর বাবা, এর সাথে জুড়তে পারছি না। তারপরে লিখেছে সি ইজ দ্য ডটার অফ এ। এখানে আমি কোথাও জুড়তে পারছি না, তাহলে আর একটা জায়গায় লিখবো সি ইজ দ্য ডটার অফ এ। এর ডটার হচ্ছে আমার সি, সি ইজ দ্য ডটার অফ এ। তারপরে লিখে দিয়েছে এফ ইজ দ্য মাদার অফ ই। তার মানে এইখানে দেখো এফটা কার মা? এফ ইজ দ্য মাদার অফ ই। আচ্ছা, যখন মাদার অফ ই বললো, এফটা যদি ই এর মা হয়, অলরেডি আমি এই জিনিসটা পেয়ে গেছি, তাহলে এটা পুরোপুরি টুকে দেব, এটা এখানে পুরোপুরি টুকে দেব, এখান থেকে মুছে দিলাম, হয়ে গেল। তারপরে বলে দিয়েছে সি ইজ দ্য সিস্টার অফ ই। সিটা কার সিস্টার? সিটা হচ্ছে আমার সিস্টার অফ ই। তাহলে এখান থেকে আমি স্পষ্ট এই জিনিস হবে সিস্টার অফ ই। এইবার খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এফ এর ছেলে হচ্ছে ই, এই ই এর সিস্টার হচ্ছে সি, আবার
সিটা কার ডটার? এর ডটার। তার মানে আমি এখান থেকে স্পষ্ট বলতে পারি না এদের মধ্যে ম্যারেজ হয়েছে। তার কারণ এফ এর ছেলে যদি ই হয়, ই এর মেয়ে যদি সি হয়, সি এর ওপরের জন যদি এ হয়, তাহলে এটা অলরেডি বাবা হবে। তার কারণ এফ এর ই যদি, এফ এর সন্তান যদি ই হয়, ই এর বোন যদি সি হয়, তাহলে এফ এর সন্তান তো সিও। আবার বলেছে সি এর ওপরের জন হচ্ছে এ, তাহলে এটা অবশ্যই এফ এর স্বামী। তাহলে এবার বলে দিয়েছে জি এর সাথে এ সম্পর্ক কি, অর্থাৎ জি এটার কে হয়। তাহলে দেখো জি এখানে আছে, এর কে হচ্ছে, খুব ভালো করে দেখো, এর ওয়াইফের ব্রাদার, এর ওয়াইফের ব্রাদার মানে এর ওয়াইফের ব্রাদার হচ্ছে জি। আমাকে আনসার হবে এটা ওয়াইফস ব্রাদার। কিছুই নয়, সিজিএল এর কোশ্চেন থেকে মনে হচ্ছে একটু খটোমটো না, একদম ইজি লেভেলের, স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই এগোতে হবে। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। এসএসসি স্টেনোগ্রাফারের পরীক্ষায় দিয়েছে, এটাও একটা পরীক্ষা, এসএসসি স্টেনোগ্রাফার, সেই পরীক্ষাতেও এরকম দিয়েছে। কি বলে দিয়েছে, যদি এক্স ওয়াই এর বোন হয়, এক্স কার বোন? এক্স হচ্ছে আমার ওয়াই এর বোন, এক্স কার বোন? এক্স ওয়াই এর বোন। এবার বলে দিয়েছে জেড এর বাবা, জেড ইজ দ্য ফাদার অফ এ। এখানে আমি কি বসাতে পারছি? না, বসাতে পারছি না। যখনই বসাতে পারবো না তখন অন্য জায়গায় যাক লিখবো। লিখবো কি, জেড ইজ দ্য ফাদার অফ এ। জেড কার বাবা? জেড হচ্ছে এ এর বাবা। তারপরে লিখেছে অ্যান্ড ওয়াই ইজ দ্য সন অফ এ। ওয়াইটা কার সন? ওয়াইটা এর সন। ওয়াইটা কার সন? ওয়াইটা হচ্ছে এ এর সন। আচ্ছা, এ যদি এখানে হয় তাহলে এখান থেকে স্পষ্ট আমি ওপরে এরকম ভাবে লিখে দিতে পারছি, জেড এর মাথায় প্লাস। এরপরে দেখো বলে দিয়েছে হাউ জেড এর সাথে এক্স এর সম্পর্ক কি, তাহলে হাউ ইজ জেড রিলেটেড টু এক্স? জেডটা এক্স এর কে হয়? জেডটা এক্স এর কে হয়? দেখো জেডটা এক্স এর 100% গ্র্যান্ডফাদার হয়। জেডটা এক্স এর 100% গ্র্যান্ডফাদার, অর্থাৎ অপশন ডি হচ্ছে রাইট আনসার। তার কারণ ওপরের জন, তার ওপরের জন, এ তো ছেলে, তার মানে গ্র্যান্ডফাদার। এটা মা হোক বা বাবা হোক এটা আমি জানি না, মায়ের বাবাকেও ইংরেজিতে গ্র্যান্ডফাদার বলে, বাবার বাবাকেও ইংরেজিতে গ্র্যান্ডফাদার বলে। এখানে ইংরেজিতে একটা বিশাল সুবিধা আছে, দুখানায় আমাকে গ্র্যান্ডফাদার বলছে, ঠিক আছে। কিন্তু বাংলায় কোনো জায়গায় দাদু বলে, কোনো জায়গায় দিদা বলে, কোনো জায়গায় ঠাকুরদা বলে। যেমন মায়ের মাকে আমরা কি বলি? দিদা বলি, বা বাবার মাকে আমরা কি বলি? ঠাকুমা বলি। কিন্তু দুক্ষেত্রে ইংরেজিতে আমাদের গ্র্যান্ডমাদার বলে। যদি আমি বলি বাবার বাবা, তাহলে আমরা কি বলি? ঠাকুরদা বলি। যদি আমরা মায়ের বাবা বলি তখন আমরা দাদু বলি। কিন্তু ঠাকুরদা বা দাদু দুটোই আমার ইংরেজিতে গ্র্যান্ডফাদার হয়। এটাই হচ্ছে ইংরেজির একটা সুবিধা আছে। চলো সেম টাইপের কোশ্চেন আর একটা আমরা করব, কিন্তু আমাদের করব না, এত যে দেখে গেলাম সেম টাইপটা। এই টাইপটা তোমাদের আশা করি হোম টাস্ক থাকবে এবং সবাই তোমরা কমেন্টে উত্তর দেবে, ঠিক আছে? কমেন্টে সঠিক উত্তর দিলে একটা আমার তরফ থেকে লাইক পাবে। চলো আমাদের টাইপ টু কি বলেছে দেখা যাক। টাইপ টু কে বলছে, এটাকে বলা হয় হচ্ছে একজনের দিকে তাকিয়ে উদ্দেশ্য করে কিছু বলা, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে অনেক কিছু বলতে হয়। দেখো কি বলে দিয়েছি, একটি ছবির দিকে ইশারা করে জন বলল, কে বললো এবং কাকে বলল। এই টাইপটার মধ্যে খুব ইম্পর্টেন্ট, কে বলল এবং কাকে বলল। কে বলছে? বাবা জন বলছে, জন বাবা জীবন বলছে। কাকে বলছে? এক ইশারা করে একটা ছবির দিকে তাকিয়ে বলছে, তার মানে এখানে ছবি আছে। আচ্ছা ছবিটা মেয়ের ছবি না ছেলের ছবি সেটা আমি জানি না, কিন্তু একটা ছবির দিকে তাকিয়ে বলছে। কি বলছে? সে আমার, অর্থাৎ এই ছবিটি আমার, আমার মানে জনের মায়ের বোন, অর্থাৎ মা এখানে আছে, তার বোন, এই যে বোন, মায়ের বোনের স্বামী, ঠিক আছে, তার একমাত্র নাতনি, এই স্বামীর একমাত্র নাতনি, অর্থাৎ স্বামীর একটা ছেলে বা মেয়ে থাকতে পারে, তার মেয়ে হচ্ছে এই ছবিটা। বুঝতে পারলে কিনা বলো? আরআরবি এনটিপিসিতে কিন্তু দিয়েছে শিফট টু স্টেজ ফার্স্ট। কি বলে দিয়েছে? সে আমার মায়ের বোনের স্বামীর একমাত্র নাতনি। মানে এই জন বলছে এই যে সেই ছবিটা, এই যে ছবিটা, এই ছবিটা, এখানে একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে, এই ছবিটার কে হয়? সে আমার, আমার, আমার মানে জনের, জনের মায়ের, মায়ের বোনের, বোনের স্বামীর একমাত্র নাতনি। আচ্ছা বোনের স্বামীর একমাত্র মানে কি? বোনেরই নাতনি। বোনের নাতনি যদি হয়, বোনের ছেলে অথবা মেয়ে থাকবে, তার ছবি, তার 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 তলে একটা মেয়ে আছে, তাহলে সেই ছবিটাই হচ্ছে সেই মেয়েটা। এবার বললো তাহলে ছবির ব্যক্তিটির সাথে জন কিভাবে সম্পর্কিত? ছবির ব্যক্তিটির সাথে জন কিভাবে সম্পর্কিত? দেখো মায়ের বোনের স্বামীর
একমাত্র নাতনি। তাহলে ছবিটির সাথে জন কিভাবে সম্পর্কিত? আচ্ছা, জনের কিরকম হবে? জনের তলার দিকে থাকবে, দেখো জন আর এরা কি হচ্ছে, জনের মা, তার বোন, তার মেয়ে, অর্থাৎ জনের মায়ের বোনের মেয়ে, অর্থাৎ জনের মাটাকে, জনের মা তার বোন মানে মাসি হবে, মাসির মেয়ে জনের কে হয়, অর্থাৎ তোমার মাসির মেয়ের মেয়ে তোমার কে হবে? তোমার মাসির মেয়ের মেয়ে তোমার কিরকম টাইপের জিনিস হবে? অনেকটা নিস হবে না? নিস মানে হচ্ছে নিস হবে, এখানে অ্যান্সার হবে নিস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এবার বলে দিয়েছে একজন মহিলার সাথে, আরআরবি এনটিপিসিতে এসছে, একজন মহিলার সাথে পরিচয় করিয়ে দিয়ে সোহান বলছে, কে বলছে? সোহান বলছে। সোহান কি বলছে? মহিলার সাথে পরিচয় করে দিয়ে, তার মানে আমি এখানে মহিলা, কে বলছে, কাকে বলছে? সে আমার, অর্থাৎ এই মহিলাটি আমার, আমার মানে এই যে আমার শ্বশুর মশাই, আমার শ্বশুর মশাই। আচ্ছা সোহান তো ছেলে, আচ্ছা সোহান তো ছেলে, সোহান ছেলে, শ্বশুর মশাই মানে সোহানের একটা স্ত্রী আছে, তার বাবা হচ্ছে শ্বশুর মশাই, তার মানে এই ভদ্রলোকটা সোহানের শ্বশুর মশাই। শ্বশুর মশাইয়ের মেয়ে অর্থাৎ স্ত্রীর ছেলের, স্ত্রীর ছেলে হচ্ছে এইখানে ছেলে, অর্থাৎ নিজের ছেলেও হতে পারে। ছেলের পিসির মা, আচ্ছা ছেলের পিসি হলে কি হবে? সোহানের ভাই হবে, এর মা হবে, অর্থাৎ এই যে মাটা এটা সোহানেরও মা। তাহলে বলতে চাইছে ওই মহিলাটি, ওই মহিলাটি সোহানের মেয়ের কে হয়? দেখো সোহানের আর একটা মেয়ে আছে, সোহানের মেয়ের কে হয়? অবশ্যই দেখো তোমার বাবার মা, তাহলে কি হবে? তোমার তোমার বাবার মা তোমার ঠাকুমা হবে, অর্থাৎ গ্র্যান্ড মাদার হবে, ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার। আবার আরআরবি এনটিপিসিতে এসছে, বলে দিয়েছে প্রদীপ বলে, কে বলছে, কাকে বলছে? খুব বলে ইম্পর্টেন্ট। প্রদীপ বলছে, কাকে বলছে? বিশালের মা হলো, প্রদীপ বলছে বিশালের মা হলো আমার মায়ের একমাত্র মেয়ে। তার মানে বিশাল এখানে আছে, বিশালের মা, এই যে এই ভদ্রলোকটা, এই ভদ্র মহিলাটি, এই বিশালের মা হলো আমার, অর্থাৎ প্রদীপের মায়ের, এই যে প্রদীপের মায়ের একমাত্র মেয়ে, অর্থাৎ প্রদীপের মায়ের একমাত্র মেয়ে হচ্ছে বিশাল। তাহলে প্রদীপের মায়ের একমাত্র মেয়ে যদি বিশাল হয়ে থাকে, প্রদীপের মায়ের একমাত্র মেয়ে যদি বিশাল হয়ে থাকে, তাহলে প্রদীপ নিশ্চয়ই এখানে হবে। ভালো করে জিনিসটা বোঝো, প্রজিতের মায়ের একমাত্র মেয়ে, তাহলে প্রদীপ আর এই মাটা নিশ্চয়ই তাহলে ইয়ে হবে। ভালো করে দেখো, বলছে বিশালের মা হলো, এই যে বিশালের মা হলো আমার, অর্থাৎ প্রদীপের মায়ের একমাত্র মেয়ে। তাহলে এই যে ভদ্রমহিলাটা আর এই যে প্রদীপ, তারা ভাই বোন। তারা যদি ভাই বোন হয় তাহলে বলে দিয়েছে, তাহলে হাউ ইজ প্রদীপ রিলেটেড টু বিশাল? তাহলে প্রদীপটা বিশালের মায়ের, বিশালের কে হয়? বিশালের মায়ের ভাই, বিশালের মায়ের ভাই, মায়ের ভাই মানে হচ্ছে ম্যাটার্নাল আঙ্কেল। ম্যাটার্নাল কথাটা হচ্ছে মায়ের কথা, ম্যাটার্নাল মানে হচ্ছে মায়ের, আর বাবার মানে হচ্ছে প্যাটার্নাল। মায়ের ভাই, আঙ্কেল মানে ভাই, তার প্রদীপের মামা আর কি, সরি বিশালের মামা, বিশালের মামাই তো হচ্ছে প্রদীপ, মায়ের ভাই তার মানে মামা। তাহলে চলো এই টাইপটাও শিখে গেলে। তাহলে এই টাইপটার একটা তোমাদের হোম টাস্ক দেওয়া থাকলো, এইটা হচ্ছে আমাদের সেটা হোম টাস্ক, এইটা হোম টাস্ক। ঠিক আছে, এটা এসএসসি সিএইচএসএল এ এসছে ইভিনিং শিফটে। এরপরে আমাদের ব্লাড রিলেশনের সবচাইতে লাস্ট টাইপ, যেটাকে বলা হয় কোডেড ব্লাড রিলেশন। চলো দেখে নেওয়া যাক কি বলেছে। এটা হচ্ছে কোডেড ব্লাড রিলেশন। কোডেড ব্লাড রিলেশন মানে হচ্ছে এইখানে লেখা থাকবে প্লাস মাইনাস, মানে চিহ্ন দিয়ে একটা কোনো সম্পর্ক লেখা থাকবে, তারপরে একটা ইকুয়েশন দেবে, সেই ইকুয়েশনটাকে আমাকে সলভ করতে হবে। এখানে দেখো ইকুয়েশনটা দিয়েছে এ প্লাস বি ভাগ সি, এ গুণ বি ভাগ সি, এর অর্থ কি? এই হচ্ছে আমাদের চারটে অপশন। তার মানে দেখো
আমাকে প্রথম বার করতে হবে যে এ গুণ বি এর অর্থ কি। তাহলে গুণ বি কোথায় এক লেখা আছে, দেখো এল গুণ এম এর অর্থ হলো এল হলো এম এর ভাই। যদি এল গুণ এম এর অর্থ হয় এল ইজ দ্য ব্রাদার অফ এম, তাহলে এ গুণ বি এর অর্থ হবে এ হলো বি এর মা, এ হলো বি এর ভাই। তাহলে এ কার ভাই, এ হচ্ছে আমার বি এর ভাই। তারপরে লিখে দিয়েছে বি ভাগ সি। বি ভাগ সি কোথায়, কোথায় গেল ভাগ, এল ভাগ এম হলো এল হলো এম এর মা, তাহলে বি ভাগ সি হলো বি হলো সি এর মা। বি কার মা, বি হচ্ছে আমার সি এর মা। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারছি, দেখো সি এর এ আর সি এর মধ্যে সম্পর্ক বলে দিচ্ছে এ ইজ দ্য মাদার অফ সি, এ কি বি সি এর মা না, বিটা সি এর মা। এ ইজ দ্য ফাদার অফ সি, এ কি সি এর বাবা না। এ ইজ দ্য নেফিউ অফ সি, নেফিউ মানে না, নেফিউ হচ্ছে কাদের বলা হয়, নেফিউ বা নিস, এই কথাটা হচ্ছে তোমার ভাইয়ের ছেলে বা তোমার ভাইয়ের মেয়ে, এই ধরনের জিনিসটাকে বলা হয় নেফিউ বা নিস। তোমার যদি ভাইয়ের মেয়ে হয় তাহলে বলবে নিস, তোমার যদি বোনের মেয়ে হয় সেটাকেও বলবে নিস, তোমার যদি ভাইয়ের ছেলে হয় সেটাকেও বলবে নেফিউ, তোমার যদি বোনের ছেলে হয় সেটাকেও বলবে তোমার নেফিউ। ঠিক আছে, তাহলে এ দেখো এ ইজ দ্য নেফিউ অফ সি, এটাও হচ্ছে না, বাট এ ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল, আগের কোশ্চেনই পড়ালাম, এটা কি হয় মায়ের ভাই, তার মানে মামা হবে। এ ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল, ম্যাটার্নাল আঙ্কেল মানেই হচ্ছে আমার মামা, তাহলে এ হলো ম্যাটার্নাল আঙ্কেল অফ সি, এ ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল অফ সি। তাহলে অপশন এ ডি ইজ দ্য রাইট আনসার। তাহলে এটাকে বলা হয় কোডেড ব্লাড রিলেশন, তার কারণ এখানে স্পষ্ট বলে দেওয়া আছে যে প্লাস গুণ মাইনাসের ইয়ে কি। আমরা দেখতে পাচ্ছি যে তিনটে ইকুয়েশন, যে তিনটে এক্সামকে আমরা মেনলি ফলো করেছি সেটা হচ্ছে আরআরবি মেনলি এনটিপিসি, সিএইচএসএল এবং সিজিএল। কারণ করি এই জিনিসটা ফলো করলেই বাকি যে সব এক্সাম আছে সব এক্সাম কভার হয়ে যায় ভারতবর্ষে। ভারতবর্ষের এই তিনটে এক্সাম কভার করলেই যে কোনো ওয়ান ডে এক্সাম কভার হয়ে যায় এক্সেপ্ট ব্যাংক এবং ইউপিএসসি। ব্যাংক এবং ইউপিএসসির কোশ্চেনটাই পুরোপুরি আলাদা, সুতরাং শুধুমাত্র আমাদের এনটিপিসি, সিএইচএসএল এবং সিজিএল এই ধরনের সিলেবাসগুলোকে কভার করতে হবে। আর এই সিলেবাসগুলোকেই কভার করবার জন্যই আমরা ব্যাচটা পড়াই। তাই ব্যাচে যুক্ত হতে গেলে অবশ্যই যে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারটা কিন্তু তোমরা কল করে নিও। তাহলে চলো কোডেড ব্লাড রিলেশনের পরে কোশ্চেন আছে আবারও আরআরবি এনটিপিসি থেকে। এ প্লাস বি এর অর্থ হলো এ হলো বি এর কন্যা, এ মাইনাস বি এর অর্থ হলো এ হলো বি এর স্ত্রী, এ গুণ বি এর অর্থ হলো এ হলো বি এর পুত্র। তাহলে পি গুণ কিউ মাইনাস এস, এটা কি হবে? তাহলে সবার ফার্স্টে আমাকে রিলেশন বার করতে হবে, এ গুণ বি এর অর্থ হলো এ হলো বি এর পুত্র, তাহলে পি গুণ কিউ এর অর্থ হলো পি হলো কিউ এর পুত্র, তাহলে পি কার পুত্র, পি হচ্ছে আমার কিউ এর পুত্র। তাহলে কিউ মাইনাস এস, এ মাইনাস বি হলো এ হলো বি এর স্ত্রী, তাহলে কিউ হচ্ছে কার স্ত্রী, কিউ হচ্ছে আমার এস এর স্ত্রী, কিউ হচ্ছে এস এর স্ত্রী। তাহলে এস পজিটিভ 100% হবে, এস স্বামী হবে। তাহলে এখানে বলছে যে কোনটা ঠিক, কিউ ইজ দ্য ফাদার অফ পি, কিউ ইজ দ্য ফাদার অফ পি না ভুল, পি ইজ দ্য ডটার অফ কিউ অবশ্যই ঠিক, অপশন বি হচ্ছে আমার রাইট আনসার। তাহলে এখানেই আজকের ক্লাসটা আমি শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ তোমরা ভালোভাবে ক্লাস করতে থাকো, ভালো থাকো, আর সবশেষে বলি জয় হিন্দ।